তখন তো সব ব্যবসায়ীরা মনে করছিল যে হ্যাঁ ঠিক আছে, একটা রিজিম চেঞ্জ হয়েছে, নতুন সরকার আসছে, অনেক কিছু খুব স্মুথলি হবে। আমার পরিচিতই একজন ব্যবসায়ী, নাম বললে এখানে সবাই চিনবেন। তো উনি একটা ইন্ডাস্ট্রি করেন, প্রায় 700 কোটি টাকা বিনিয়োগ। সেটা করে হচ্ছে রাজেন্দ্র। তো উনি করার আগে হচ্ছে গ্যাস কানেকশনের জন্য মিনিস্ট্রিতে যোগাযোগ করে। তো ওখানে আশ্বাস পাই যে হ্যাঁ ঠিক আছে, দেওয়া যাবে। তো উনি বিনিয়োগ করার পরে ওখানে যখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলেন, যখন উনি প্রকৃতপক্ষে গ্যাসের সংযোগটা নিতে গেলেন, তখন দেখা যাচ্ছে যে উনি গ্যাস সংযোগ পাচ্ছেন না। এবং এই সংযোগটার জন্য উনি ইন্ডিয়ান গভর্নমেন্টের লাস্ট 6 মাস কেন কোনো দপ্তর নেই যেখানে যান না। পরবর্তীতে উনি যেটা করলেন, নির্বাচনের ঠিক আগে আগে উনি ওনার ওই ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলেন, এবং এটা থাইল্যান্ডের একটা বিনিয়োগকারী ছিল, তারাও চলে যায়, এবং ওনার একটা হিউজ অ্যামাউন্ট লস হয়। এটা আমি বললাম এই কারণে, দেখেন আপনি গ্যাস সংযোগ একটা ইন্ডাস্ট্রি নিবে, সেটার জন্য কেন মিনিস্ট্রিতে যেতে হবে? কোম্পানিগুলার বোর্ড গুলা কি করে, তাদের কাজটা কি? এই যে সেন্ট্রালাইজ, এটা ডিসেন্ট্রালাইজ করতে হবে, প্রথম শর্ত হচ্ছে। দুই হচ্ছে, আমাদের এখানে যে যেমন পেট্রো বাংলা, তারপর মানে যেগুলো হচ্ছে যে পলিসি নির্ধারণ করবে গ্যাস ক্ষেত্রে, যেমন পিডিবিতে এখন যে চেয়ারম্যান উনি হচ্ছেন প্রকৌশলী বিদ্যুৎ খাতে। কিন্তু পেট্রো বাংলার চেয়ারম্যান হচ্ছেন একজন সচিব বা সচিব লেভেলের কেউ। কেন তাকে দিতে হবে? ওইখানে কি এনার্জি সেক্টরে কোনো প্রফেশনাল নাই বাংলাদেশে? তাকে কি বসানো যায় না? কারণ আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখছি, যে একজন সচিব বা কেউ যদি নতুন চেয়ারম্যান হয়ে আসে, উনি বুঝতেই ওনার লাগে 3 মাস। উনি হয়তো থাকেন 1 বছর বা 2 বছর। এরপরে উনি অনেক সিদ্ধান্ত নেন নাই, যেহেতু উনি টেকনিক্যাল না, উনি নেন না, উনি একটু ডিলে করেন, আরেকজনের সাথে কনসার্ন করেন, আরেকজনের সাথে বসেন, তারপর এটা সমন্বিত একটা সিদ্ধান্ত। আমার কথা হচ্ছে এই জিনিসগুলো মানে যথাস্থানে যথালোকটা বসাইতে হবে, এবং এই ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। আমলাদের থেকে জ্বালানি খাতটাকে বের করতে হবে। ডিটিসির চেয়ারম্যান কেন আমলা হইতে হবে? আজকে আমাদের এখানে তো, আমি তো মনে করি যে আমাদের এখানে রিফাইনারি না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমলাতন্ত্র। বেসরকারি খাতে রিফাইনারি না দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমলাতন্ত্র। মানে জ্বালানি সেক্টরটাকে যদি আপনি প্রপারলি ম্যানেজমেন্ট করতে চান, তাহলে বেসরকারি খাতকে আপনি অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। আপনার যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোর কর্তৃত্ব সংস্থাগুলোর উপরে রাখতে হবে, যাতে একটা ইন্ডাস্ট্রি আপনার 700 কোটি টাকা বিনিয়োগ করছেন, আপনি হয়তো 10 লাখ টাকার একটা গ্যাস সংযোগ, ওটা নেওয়ার জন্য আপনার 6 মাস ঘুরতে হচ্ছে, তাহলে এই দেশে কে বিনিয়োগ করতে হবে? কম্বোডিয়ার মতো একটা জায়গা, আজকে যদি বলি, কম্বোডিয়ার মতো একটা জায়গায় আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, সরকার আপনার প্রতিষ্ঠানে এসে গ্যাস বিদ্যুৎ সব দিয়ে যাচ্ছে, তাইলে আমার ফরেন ইনভেস্টর, প্রত্যেকটা সরকারি বলে যে আমি বিদেশি বিনিয়োগ চাই। বিদেশি বিনিয়োগকারীদের জন্য তো অবস্থা ঠিক তৈরি করেন নাই, বা যারা আসছে তাদেরকে আপনার সেই ফেসিলিটি দিতে পারেন না, তারা একটাতে ইনভেস্ট করে আরেকটাতে করতেছে। আপনি এরকম খুব কম উদাহরণ পাবেন যে একটা বিদেশি বিনিয়োগকারী এসে একটা সেক্টর ইনভেস্ট করছে, সে খুশি হয়ে আরো একটা সেক্টর ইনভেস্ট করছে, এরকম কম পাবেন। তাইলে প্রথম কথা হচ্ছে ডিসেন্ট্রালাইজ করতে হবে। দ্বিতীয় হচ্ছে, আমাদের এই যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টটাকে আমার মনে হয় ডিজিটালাইজেশন আরো বেশি করা উচিত। মানে ডিজিটালাইজেশন হলে যেটা হবে, আপনার ম্যান টু ম্যান গিয়ে জবাবদিহিতা নেওয়ার কোনো দরকার নেই। আপনি আপনার টেবিলে বসে কে কি করতেছে, কি হচ্ছে, কোন বাজারে কি ধরনের তেল পাওয়া যাচ্ছে না যাচ্ছে, সবই আপনি আপনার টেবিলে বসে পেয়ে যাচ্ছেন। এটা। আর আরেকটা কথা এখানে উঠে আসছে, সেটা হচ্ছে যে ওই যে এলএনজি তো সামনে, তো আমরা এলএনজি মনে হয়, আমার কাছে মনে হয়, আমি যদি স্যার মনে হয় আমার সাথে একমত পোষণ করবে, সামনে আমরা এলএনজি হয়তো খুঁজে পাবো। কারণ আমরা দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় যাদের থেকে এলএনজি, কাতার,
তারা ফোর্স মেজর ঘোষণা করছে, আগামী 2 তারিখ পর্যন্ত তারা আমাদেরকে কোনো এলএনজি দিতে পারবে। ইনফ্যাক্ট গত মার্চ 2 তারিখের পর থেকে তারা কোনো এলএনজি দিচ্ছে না। এই সরকারের এখনই উচিত, প্রিভিয়াসলি আমরা 7-8টা দেশের সাথে এমইউ করছি যে এলএনজি নিয়ে, তাদের সাথে খুব জরুরি ভিত্তিতে এখনই কথা বলা শুরু করা উচিত। নইলে এটা যদি করতে না পারি, তাহলে আমরা এক্সপোর্ট মার্কেট থেকে আমরা কতদিন এলএনজি কিনতে পারবো, এটাও একটা প্রশ্নের মুখে পড়বে। অসংখ্য কারণ